ইংরেজিটা যদি কেউ শিখে, মন দিয়ে শিখে এবং সে এটার উপরে যদি তার দক্ষতা থাকে, তাহলে সে কখনো আটকাবে। এসএসসি কমপ্লিট করার পরেই তাকে ইংলিশ কোর্সের দিকে একটা নজর দিতে। আমাদের এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজিটা অনস্বীকার্য প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। স্যার, আমি যেটা আরেকবার বলবো, গত 30 বছর আপনি শিক্ষাগত পেশা করছেন। সো আপনার হাত দিয়ে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো মানের স্টুডেন্ট বের হয়েছে যারা এখন বাংলাদেশকে সার্ভ করছে। জি জি, আমার ইংলিশের প্রতি এত দুর্বলতা ছিল যে আমি যখন এই কলেজে যোগদান করি, আমি বিসিএসও প্রত্যেকটা জায়গায় আমি ইংলিশের জন্য ধরা গেছি। ইংলিশের জন্য আমি আগাইতে পারি নাই, এটা আমার নিজের জীবন দিয়ে আমি বলবো। আপনি শুনে এত খুশি হবেন, আমার কলেজে ইংলিশে ম্যাক্সিমাম ফেল করে। গত বছর 80%-এর উপরে আমার ইংলিশে পাস, ইংলিশে ফেল নেই, অল্প কয়েকজন। আর এই বছর যে ব্যাচটা আছে এরা এমআই ইংলিশে কোর্স করছে বা বিভিন্ন ক্লাস পাইছে, আমাদের কলেজে ওনারা এসে ক্লাস নিচ্ছে। Dear learners, Assalamu alaikum. This is Al-Mamun from the English Academy as a manager, sales and staff. সবাই ভালো আছেন আশা করি। আমরা আজকে আমাদের এক নতুন অতিথির সাথে চলে এসেছি, প্রিন্সিপাল অফ ইউনিভার্সিটি ডিগ্রি কলেজ। আমরা স্যারের থেকে স্যারের পরিচয় একটু জেনে নেব। স্যার, অনেক ধন্যবাদ আপনাকে, এবং পাশাপাশি এমআই ইংলিশকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। কনগ্রেচুলেশন আপনাদেরকে আজকে আমার সাথে আপনার কথা বলার জন্য। আমি এস.এম. সরওয়ার্দী, অধ্যক্ষ, রামপুরা একরামুন্নেসা ডিগ্রি কলেজ। আমি এই কলেজে 1995 সাল থেকে কর্মরত আছি। এখন আমি প্রিন্সিপাল হিসেবে দায়িত্বরত আছি। তো তার আগে আমি বিসিএস এ 3টা ভাইভা গিয়েছিলাম, কিন্তু বিসিএস এ হয় নাই। তবে বিভিন্ন প্রতিষ্ঠানে, যেমন রাজু, তারপরে জানি ওয়াসা, ফরেস্ট ডিপার্টমেন্টে আমার জব হয়েছিল, কিন্তু আমি সেখানে জব করি নাই। মানে আমার জীবনে একটা লক্ষ্য ছিল যে আমি এমন কিছু করব যেখান থেকে আমি সত থাকতে পারবো এবং দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবো। আমার বড় কোনো ইচ্ছা ছিল না। তারই অংশ হিসাবে আমি রামপুরা একরামুন্নেসা ডিগ্রি কলেজকে বেছে নেই এবং এখানে আমি যোগদান করি। তো যোগদান থেকে আমি ভালোই ছিলাম, মানে হাসি চলা, মানে দৌড়াদৌড়ি দৌড়ঝাঁপ সব করতাম, ক্লাস নিতাম, এইভাবে। আমার টাকা পয়সার খুব একটা প্রয়োজন ছিল না, ওভাবেই চলছিল আমার জীবনটা। কিন্তু 2001-এ যে যখন বিয়ে করলাম, তখন বিপত্তিটা ঘটলো। দেখা গেল যে টাকা পয়সা টানা পড়ে, আমার যে পয়সা পাই এটা দিয়ে আমার সংসার চলে না। তখন মাত্র 2850 টাকা স্কেলে আমি বেতন পাই। তো সম্ভবত 4500 টাকা বা নিয়ার অ্যাবাউট 5000 টাকার মতো স্যালারি পাই। এখানে বাসা ভাড়া 2000 টাকা দিলে আর বাকি দিয়ে আমার হয়। তখন আমি পাশাপাশি কিছু করার চেষ্টা করলাম যে আমি কলেজে জব করব। কলেজে দেখা গেল এখানে আমার ডেইলি 2টা-3টা ক্লাস থাকে, তারপরে আমি সারাটা দিন ফ্রি। পাশাপাশি আমি অন্য কিছু করার চেষ্টা করলাম, করে ওইভাবে আমি কলেজও করলাম, ওইটা করলাম। সময় দিয়ে ধীরে ধীরে আমি আমার নিজের একটা সফলতার মুখ আমি দেখলাম। এতে করে আমি অর্থনৈতিকভাবেও সলভেন্ট হইলাম। আমার কলেজও ডিপার্টমেন্টে দেখা গেছে ছাত্রছাত্রীরা আমাকে প্রচুর পছন্দ করে। ওরা আর এত চয়েস ছিল, ওদেরকে প্রাইভেট পড়ানো, কিছুদিন পড়াইছিলাম, দেখা গেল যে এতে যে টাকা আসে, সারা মাস পরিশ্রম করে 50,000 টাকার মতো আসে, দিয়ে আমার হয় না। তখন আমি, যেহেতু আমি কমার্স ব্যাকগ্রাউন্ড, আমি ওইখানে ট্যাক্সের কনসালটেন্সি, ওই ধরনের কিছু কাজ আমি করার চিন্তা ভাবনা করলাম। তো ওগুলো করে আমি আমার আর্থিক দিকটা আমি গুছাই ফেললাম, অনেক সুন্দর হয়ে গেল। আর দ্বিতীয়ত, কলেজে যেহেতু আমি ছিলাম, নিয়মিত ক্লাস নিতাম, আসতাম যাইতাম, আমি একটা লক্ষ্য ছিল যে আমি শেষ পর্যন্ত যেতেই হবে আমাকে। তো সুযোগটা এভাবে আসলো। আমি যখন আমার এখানে সুযোগটা আসলো, আমি প্রিন্সিপালের জন্য আবেদন করলাম, পরীক্ষা দিলাম, তারপরে এখানে আমি সিলেক্ট হইলাম। এখানে একজন অধ্যক্ষ হিসাবে আমি যোগদান করলাম। তারপর থেকে কাহিনীটা একটু অন্যরকম। আমি যখন এই কলেজে ঢুকি, কলেজটাতে ছাত্রছাত্রীর সংখ্যা অনেক কম ছিল এবং কলেজের আর্থিক অবস্থাটা ছিল খুবই নাজুক। তো আমি যখন আসলাম, আমি খুব সুন্দরভাবে গুছিয়ে ধরলাম ধীরে ধীরে, এবং ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমি চিন্তা করলাম, এখানে 3টা ক্লাব খুললাম। একটা আরইডিসি কালচারাল ক্লাব, একটা আরইডিসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, আর একটা হলো আমার মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস ক্লাব। এই 3টা ক্লাবই আমার বিরাট একটা সফলতা আসছে। এখানে আমি একরামুন্নেসা একটা পেজ খুললাম, কলেজটাকে চতুর্দিকে ছড়াই দিলাম, টিচাররা বিভিন্ন ভিডিও করে বা করে দেওয়া শুরু করলো। এতে করে দেখা গেল ব্যাপক একটা সাড়া আমরা পাইলাম, যে ভালো লেভেল থেকে ছাত্রছাত্রীরা আমাদের এখানে আসা শুরু হলো। তো আমি গত বছর আমি অনেক স্টুডেন্ট পেয়েছি, এবারও আল্লাহর রহমতে ভালো পেয়েছি। তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে আমার যে এই সফলতাটা আসবে, আমি ভাবি নাই কখনো। এই বছর আমার কলেজে টিচার শর্ট ছিল প্রায় 9 জন, আমি 9 জনই পেয়েছিলাম। 8 জন শিক্ষক আমি পাইলাম, তারা এমপিভুক্ত হয়ে গেছে। হ্যাঁ, আর 4 জন টিচার লাগবে। এখন আমাদের শিক্ষক সংকটটাও আমাদের কলেজে নাই। তো আপনি যেহেতু আমার সফলতার কথা বলছেন, এটা তো আমি চেষ্টা করেছি
ধীরে ধীরে এটা সফলতা এসেছে। মানে আমি চিন্তাই করিনি আল্লাহ আমাকে এত সুন্দর একটা পরিবেশ আমাকে দিবে, যে আমি আমার এই শেষ বয়সে, দেখেন আমার আর চাকরি হয়তো 8-9 মাস আছে, কিন্তু এই সময়টাতে আমার যতগুলো সফলতা আছে সবই ধরা আমার হাতের মুঠোয় চলে আসছে। আমি আর্থিক দিকে যেমন স্বাবলম্বী হয়েছি, সেদিকে আমি অন্যদিকে আমার যে কাজ কর্ম, আমার প্রচেষ্টা, প্রত্যেকটাই সফলতা এসেছে ইনশাল্লাহ, আল্লাহ দোয়ায়। জি স্যার, আমি যেটা আরেকবার বলবো, গত 30 বছর আপনি শিক্ষাগত পেশায় করছেন, সো আপনার হাত দিয়ে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো মানের স্টুডেন্ট বের হয়েছে যারা এখন বাংলাদেশকে সার্ভ করছে। জি জি, ভালো ভালো পজিশন আছে, কেউ বিসিএস ক্যাডার, জি, ডাক্তার, ইঞ্জিনিয়ার। তো আমরা যখন যেহেতু আমরা এমআই ইংলিশ একাডেমি একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন্ডাস্ট্রি, আমরা একটা স্টুডেন্টকে ইংরেজি ভাষা শেখাই দেশে বাইরে পড়তে চাই। আপনার এই পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী একটা স্টুডেন্টকে ইংরেজি ভাষা না জানার কারণে যে পিছিয়ে রাখে, এটা আপনি কিভাবে দেখেন? এটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। আমার বাড়ি কুমিল্লা, আমি আড্ডা উমিদিয়া উচ্চ বিদ্যালয় নামে একটা স্কুল, খুব নাম করা একটা স্কুল, ওই স্কুলে আমি ফার্স্ট বয় ছিলাম। ওইখানে আমি পড়াশোনা করতাম, ফার্স্ট সেকেন্ডে হইতাম সবসময়, টেস্টেও ফার্স্ট হয়েছি। তো যখন আমি ওইখানে পড়ি, দেখা গেল আমাদের ইংরেজি টিচারের খুব সংকট। আমি ক্লাসে ফার্স্ট হওয়া সত্ত্বেও, যে তখন ইংরেজিটা পড়ানো শুরু করতে ক্লাস 9-এ দেয়, 6, 7, 8-এ পড়ানোই হইতো না তেমন একটা। আমাদের যখন গ্রামারগুলো শিখাচ্ছিল, টেন্সটা শিখাচ্ছিল, এমন সময় টিচারটা বিসিএস হয়ে গেল, উনি চলে গেল, কোনো টিচার নাই আমাদেরকে পড়ানো। টাইনা মাইনা দেখা যায় যে তখন গ্রামের মধ্যে থার্ড ক্লাস পাইছে, এরকম একজনরা আইনা ক্লাস করানো হচ্ছে। মানে শিক্ষকতা পেশায় কেউ যেতে চাইতো না। তখন টাকাটা খুবই, টিচারদের মানে সম্মানী ভাতাটা খুবই কম ছিল ওই সময়। তো যার ফলে শিক্ষকরা মানে শিক্ষকতা পেশায় উৎসাহিত হইতো না। তাই আমি ধরেন ওই সময় আমার ইংলিশের কিছু সমস্যা আমার থেকে গেছিল, যার ফলে আমার ইংলিশের প্রতি এত দুর্বলতা ছিল যে আমি যখন এই কলেজে যোগদান করি, আমি বিসিএসও প্রত্যেকটা জায়গায় আমি ইংলিশের জন্য ধরা গেছি, ইংলিশের জন্য আমি আগাইতে পারি নাই। এটা আমার নিজের জীবন দিয়ে আমি বলবো। যখন এখানে আমি আসলাম, তখন আমি ছাত্রদেরকে ইংরেজিটা কিভাবে ডেভেলপ করা যায় সেটা আমি চিন্তা করলাম। আপনি যখন এমআই ইংলিশ এখানে আপনি করলেন, এটার আগেও আমি ব্রিটিশ কাউন্সিলের একটা ব্রাঞ্চ বনশ্রীতে ওদের সাথে আমি যোগাযোগ করে ছাত্রদেরকে অ্যাড করছি। কলেজে আমি টিচার রেখে যেভাবে হোক তাদেরকে ভালোভাবে, আগে ওদেরকে বেসিকটা শিখাও, তারপরে পড়ানো শুরু করলাম, এইভাবে দিয়ে আমি আগাচ্ছিলাম। তো এক সময় দিই মামুন ভাই আমার এখানে এমআই ইংলিশের ম্যানেজার, উনি আমার এখানে আসলো। আসার পর আমি খুবই, মনে হয় আকাশের চারটাই আমি হাতে পেলাম। ওনাকে আমি উনি বলতে পারবে, আমি ওনার কথা হয়তো বলতে পারবে, ওনাকে আমি বসাইছি যে হ্যাঁ আমি এরকমই খুঁজতেছিলাম। এবং উনি আমাকে যে হেল্পটা করেছে, আমার যে ব্যাচটা সেকেন্ড ইয়ারে আছে যারা পরীক্ষা দিবে, এবং এর আগের ব্যাচটা উনি পড়াইছে, যে ব্যাচটা এবার পাশ করলো, আপনি শুনে এত খুশি হবেন, আমার কলেজে ইংলিশে ম্যাক্সিমাম ফেল করতো। গত বছর 80%-এর উপরে আমার ইংলিশে পাস, ইংলিশে ফেল নেই, অল্প কয়েকজন। আর এই বছর যে ব্যাচটা আছে, এরা এমআই ইংলিশে কোর্স করছে বা বিভিন্ন ক্লাস পাইছে, আমাদের কলেজে ওনারা এসে ক্লাস নিচ্ছে। আমি খুব আশাবাদী ওদের ইংলিশের আর কোনো সমস্যাই থাকবে না। যেই বাচ্চারা ইংলিশকে ভয় পেত, ইংলিশের কথা শুনলে ওরা মানে মুচড়ায় থাকতো, তারা কিন্তু এখন ক্লাসে প্রশ্ন করে, কথা বলে, উৎসাহিত হয় এবং সাহস ফিরে পেয়েছে তারা। এখন তারা ইংলিশে লেকচার দেয়, তাদেরকে আমরা যখন ডাকি যে হ্যাঁ তুমি তোমার নিজের সম্পর্কে বলো, কিছু বলো, এখন কিন্তু তারা সুন্দর মানে নিজেকে প্রেজেন্টেশন করতে পারতেছে, নিজেকে সুন্দর প্রেজেন্ট করতে পারতেছে। তো এইটা আমি মামুন ভাইকে এর জন্য ধন্যবাদ দিব, এমআই ইংলিশকে ধন্যবাদ দিব, যে একরামুন্নেসা কলেজের পাশে একটা গরিব কলেজ, উনি তার পাশে থেকেছেন। এখন এখানে গরিব মানুষের ছেলেমেয়েরাই বেশিরভাগ পড়াশোনা করে, তারা খুবই উপকৃত হয়েছেন এবং উনি ভবিষ্যতে এই দ্বারা অব্যাহত রাখবেন, এই আমার বিশ্বাস। ইনশাআল্লাহ। ইন দ্য মিনটাইম আমি আমার একটা ছোট্ট এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাই স্যারকে বলার জন্য। যখন আমি একরামুন্নেসা ডিগ্রি কলেজে আছি, নরমালি অ্যাজ ইউজুয়াল একটা কলেজে স্টুডেন্টদেরকে শেখানোর জন্য ওই প্রসেসটা আসলে শুরু হয়ে ওঠে না। স্যারের যে পরিমাণ আগ্রহ তার স্টুডেন্টকে নিয়ে, যে না এটা তার স্টুডেন্ট না, এটা তার নিজের সন্তান। সো আমার এক্সপেকটেশন থাকবে বাংলাদেশে যতগুলা, যেটা অলরেডি আমাদের এক্সপেকটেশনেই আছে, প্রত্যেকটা শিক্ষকই মনে করে তার সন্তান, তার শিক্ষার্থী তার নিজের সন্তান। সো এই জায়গাটাতে রোল প্লে করাটা একটা শিক্ষক হিসাবেও অনেক বড় একটা মহৎ গুণের আমরা আপনার মাধ্যমে পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের থেকে শিখছি যে না, এখান থেকেও শেখা যায় স্টুডেন্টকে কিভাবে মোটিভেট করা। যেটা আমাদেরকে বললেন যে স্যার, এখানে যখন আপনি আসছিলেন এবং যখন আপনি শুরু করছেন, তখন এই জায়গাটা আপনি আরো এনকারেজ কিভাবে করছেন, বিভিন্ন ক্লাব দিয়ে, অ্যাক্টিভিটি দিয়ে, ল্যাঙ্গুয়েজ দিয়ে, যেখানে আমাদের বাংলাদেশের মানুষ ইংরেজিতে কথাই বলতে পারে না। সো আস্তে আস্তে বলাটা শুরু করছে। তো স্যার, আমরা লাস্ট আরেকটা বিষয় যদি জানি, এখন যারা ক্যারিয়ার নিয়ে চাকরির দৌড়ঝাঁপ করতেছে, ব্যাচেলর কমপ্লিট করছে, মাস্টার্স কমপ্লিট করছে বা ইন্টারমিডিয়েট কমপ্লিট করছে,
ওই শুধুমাত্র ঘুরে ফিরে একটা ইন্টারভিউ ফেস করতে পারে না ইংলিশে। ইংলিশ। সো তাদের জন্য ইংলিশ শেখাটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করছেন? জি, আপনার সাইড থেকে কোনো জানানোর আছে কিনা? আমি যেটা মনে করি যে চাকরির পরীক্ষা আমরাও দিয়েছি, আমাদের সময় মাত্র 6টা পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল, এখন তো পাবলিক বিশ্ববিদ্যালয় প্রায় 57-58টা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় 100টার উপরে। আমি ছাত্রদের উদ্দেশ্যে বলবো, যারা লেখাপড়া কমপ্লিশন করছে, জবে ঢুকবে, তার উচিত সে এখান থেকে আমি বলবো যে এসএসসি কমপ্লিট করার পরেই তাকে ইংলিশ কোর্সের দিকে একটা নজর দিতে হবে। এই জাতীয় কোর্স যেমন এমআই ইংলিশের মতো ব্রিটিশ কাউন্সিলের যে ব্রাঞ্চগুলো আছে, যদি সেখানে সে প্রিলিমিনারি পর্যায়ে একটু আগে রাখে, ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর আবার একটু করলো, অনার্সটা কমপ্লিট করার পর করলো, মাস্টার্সের পর করলো, দেখা গেল এর মধ্যেই তার ভালো একটা জব হয়ে যাবে এবং বিসিএস এ তো হবে আমার একটা বিশ্বাস। আর ইংলিশের প্রতি আমার দুর্বলতাটা এত বেশি, জানেন তো, আমার 2টা মেয়ের মধ্যে একটা মেয়ে কিন্তু ইংলিশে অনার্স করতেছে। আমার মেয়ে কোনোভাবেই চায় না সে ইংলিশে অনার্স করবে, ইংলিশ শিখার কিছু নেই, ওরা 89-90 আপ নাম্বার পাইছে ইংলিশে, কিন্তু আমার তুমি হয়তো ইংলিশ কম জানোই যেন বলতেছো, আমাকে কেন ইংলিশ করতে বলো? আমি না, এটা ডিমান্ড আছে বলে আমি কেন লিটারেচার করবো, আমি বিবিএ করি। কিন্তু আমি তারপরে ওর মতের বিরুদ্ধে আমি ইংলিশটা পড়াইছি, অতিরিক্ত বেশি ভালোবাসি। তা আমি আমাদের সমাজে, আমাদের দেশে মাতৃভাষা বাংলা, এটা অনেক ডিমান্ড, আমরা এটাকে অবজ্ঞা করব না, কিন্তু আমাদের এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজিটা অনস্বীকার্য প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। ইংরেজি যদি না জানে, দেশে যেমন সে ভালো করতে পারবে না, বাইরেও সে যেতে পারবে না। সে যদি এই কোর্সগুলো করে এমআই ইংলিশ থেকে, তারপরে টোফেল এগুলো কমপ্লিট করে, তাই আইএলটিএস করে, তাইলে আমি মনে করি বিদেশে তার জন্য ইজি, যে কোনো ইউনিভার্সিটিতে সে স্টাইপেন্ড নিয়ে ভালো ভালো পড়াশোনা করতে পারবে, যেতে পারবে। তো আমি ধন্যবাদ জানাই যে বাংলাদেশে আমাদের সময় মাত্র ব্রিটিশ কাউন্সিলই করতো এগুলো, কিন্তু ব্রিটিশ কাউন্সিল এখন সারা দেশে এটা ছড়াই দিচ্ছে, প্রত্যেকটা ওয়ার্ডে, ইউনিয়নে এগুলো ছড়াই দেওয়া হয়েছে। এই ব্যবস্থাগুলো হচ্ছে ছাত্ররা খুব অল্পতে পাচ্ছে, যেটা আমাদের সময় সম্ভব ছিল না। আর ইংরেজি এমন একটা জিনিস, আসলে শিখার তেমন কিছু নাই, অল্প, কিন্তু অল্প শিখে কিন্তু সে অনেক বেনিফিট পেতে পারে আমি মনে করি আর কি। কারণ ইংরেজিটা যদি সে স্পোকেন এবং রিটেন তার ভালো থাকে, লিখতে পারে, বলতে পারে, আর তার মধ্যে একটা স্মার্টনেস থাকে, তাহলে যে সে কোথাও ঠেকবে না এবং সে দাঁড়িয়ে যাবে। জব বলেন, যেখানে বলেন, 2টা কথা ইংরেজি বললে আমাদের মানুষ মনে করে যে আল্লাহ, ও তো অনেক ভালো, কিন্তু তার ভিতরে কি আছে এটা দেখে না। অথচ একটা স্টুডেন্ট দেখা যায় ম্যাথে ভালো, বায়োলজি ভালো, ফিজিক্স ভালো, কেমিস্ট্রি ভালো, কিন্তু ইংলিশটার জন্য সে সবসময় ধরা খেয়ে যাচ্ছে। তো এই জন্য আমি বলবো, যারা ইংলিশে দুর্বল আছো, দুর্বলতার কিছু নাই, এটা বাংলার মতোই একটা ভাষা, এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এটা সারা ওয়ার্ল্ডে, যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড, এটা শিখতে হবে এবং এটার প্রতি গুরুত্ব দিতে হবে। ইংরেজি জানা থাকলে কোথাও তুমি কখনো হারিয়ে যাবে না, তুমি দেশের জন্য, দশের জন্য এবং সমাজের জন্য অনেক কিছু করা সম্ভব হবে। এটাই আমি একজন শিক্ষক হিসাবে ছাত্রদের প্রতি আমার প্রত্যাশা এবং দাবি। স্যারের বলার পর আসলে বলার কোনো কথাই নেই, কারণ স্যারের কনসেপ্টের মধ্যে সবকিছু চলে আসে। সো আমাদের মেইন মেসেজ হচ্ছে, যারা নিজেকে খুব অর্গানাইজ ভাবে সাজাতে চাচ্ছেন, ডক্টর হইতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, বা যে স্থানেই হন না কেন, আপনার সন্তানকে বা আপনার নিজেকে সাজানোর জন্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আসলে আমাদের অনেক। আমরা বলছি না আপনাকে এমআই ইংলিশ একাডেমিতেই ভর্তি হতে হবে, আমরা বলছি এই জিনিসটা আপনাকে শিখতে হবে। আপনার যেখানে শিখলে সুবিধা হয় আপনি সেখানেই শিখেন, কিন্তু নিজেকে অর্গানাইজ করেন। এরপরও এমআই ইংলিশ একাডেমি নিয়ে যেহেতু আমাদের আজকের এই সেশন, ইকরামুন্নেসা নিয়ে যেহেতু আমাদের আজকের এই সেশন, আমরা জানিয়ে দিতে চাই, এমআই ইংলিশ একাডেমি বাংলাদেশ অপারেশনস হচ্ছে এখন পর্যন্ত 6টা এরিয়াতে। আমরা আজকে শুরুটা করেছি রামপুরাতে, এছাড়া আমাদের ব্রাঞ্চ বাংলাদেশে আরো 5টি আছে, সিলেট, চিটাগাং, রাজশাহী, ধানমন্ডি এবং উত্তরা। সো দেখা হচ্ছে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো একটা প্লেসে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়, সালাম আলাইকুম।